শুভ সন্ধ্যা। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি মুনিরা ইউসুফ মেমি। বরাবরের মতো আমাদের অতিথিরা তো থাকেনি, ভীষণ তারা প্রমিনেন্ট, ভীষণ গুণী এবং তাদেরকে ফলো করার মতো। তাদের অনেক নানা গল্প শুনবো, অনেক কিছু শুনবো, সেটা থেকে আমরাও সমৃদ্ধ হব, আপনারাও সমৃদ্ধ হবেন। তবে পরিচয় করবার আগে একটা বিষয় বলে যাচ্ছি, আজকের যে বিষয়টা ভীষণ সুন্দর, যার জন্য আগেই বলছি, সেটা হচ্ছে যেখানে মন হারিয়ে যায়। আসলে মনের হদিস তো কেউ জানে না, নিজের মনের হদিসও আমরা জানি না, কিন্তু মন হারালেই তো হবে না, মনটাকেও মাঝে মাঝে একটু ধরে রাখতে হবে। কারণ মনের মধ্যে তো দুটো মন বাস করে আমাদের, একটা হচ্ছে খুব পজিটিভ, একটা হচ্ছে খুব নেগেটিভ। তো পজিটিভ মনটাকে কিন্তু নেগেটিভ মন প্রায় ধরে রাখে, টেনে রাখে, তখন পজিটিভটা হারিয়ে যায়। সুতরাং আমাদের বুঝতে হবে কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ। এবার আমরা মূল আড্ডায় চলে যাচ্ছি, বাকি গল্প আমাদের অতিথিদের কাছ থেকেই শুনবো। পরিচয় করিয়ে দিচ্ছি তাদেরকে। শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনারা? জি, ভালো আছি। একটু জোরে বলেন। অনেক ভালো আছি আপু, আপনাকে দেখে আরো ভালো লাগছে। আমারও ভালো লাগছে আপনাদের দেখে, সব রঙিন রঙিন। যাই হোক, আগে পরিচয় করিয়ে দিই। সৈয়দা ফারহানা নীতি, সত্ত্বাধিকারী পার্ল কুইন্টম এবং লেডি বস বিডি। বাহ, দারুণ দুটো, আপনার দুটো অর্গানাইজেশন, তাই না? জি আপা। শুনবো সে গল্প। এরপরে আছেন রেহানা পারভিন, ফুটবলার ও সংগঠক। একটু দূরেই আছে আপনার থেকে ফুটবলার, আবার বল টল মনে করে আমাকে আবার ছুঁড়ে মারেন কিনা, ভাগ্যিস অনেক দূরে, দুষ্টুমি করলাম। থ্যাংক ইউ। এরপরে আছে, বাহ দারুণ নাম, কাব্যশ্রী রায় চৌধুরী, শিক্ষক সঙ্গীত শিল্পী। নামটা শুনি কাব্য কাব্য মনে হচ্ছে, এবং সঙ্গীত শিল্পী, একটা একদম মিল আছে গানের সাথে। আপনি মাইন্ড করেন না আপনাকে যে ফুটবল বলে আবার এটাই আমাদের আড্ডা, এটাই দুষ্টুমি। আচ্ছা, আজকের তো বিষয় হচ্ছে যেখানে মন হারিয়ে যায়, তাই তো? মন তো হারায় আমাদের, তাই না? ক্ষণে ক্ষণে। এই মুহূর্তেও কারোর মন একটু হারিয়ে গেছে না? নিশ্চয়ই কোথাও না কোথাও গেছে। সেই গল্পে আমরা পরে আসি। এখন ফারহানা, আপনি যে জায়গাটায় আছেন, যে অর্গানাইজেশন দুটো নিয়ে আছেন, নামটা শুনি আমার কেমন কেমন একটা কি যেন মনে হচ্ছে যে কি জিনিসটা, সেটা নিয়ে একটু বলেন। আপনার এই উদ্যোগগুলো কি, কবে থেকে শুরু করেছেন, কিভাবে করেছেন, এখন কেমন আছেন, সবকিছু মিলিয়ে। না, অবশ্যই। প্রথমে বলি, আপনার এই মিষ্টি কণ্ঠ শুনে আসলে আমার কথা কতটুকু শুনতে ভালো লাগবে জানি না। আমি ছোট থেকে, মানে যখন থেকে আপনাকে দেখেছি, আপনার কথা একটু বলি, মানে আমি চেষ্টা করতাম আপনার মতো করে কথা বলতে। মানে আপনার কথাগুলো এত ভালো লাগতো শুনতে। আচ্ছা, তো এই হলো আপনাকে নিয়ে, আর খুব শুনে আমাকে নিয়ে ভালো লাগছে আমারও। জি, আপনাকে আমি মানে সামনে পেয়েছি, আমি খুবই খুশি, মানে খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। এখন আপনার কাজের কথা জি আপা, কাজ আমি শুরু করেছি 12 বছরের আগে। হ্যাঁ, আমার আসলে ওই যে নিজে ডিজাইন করে কিছু পরা, নিজের পছন্দে কিছু করা, এ থেকেই শুরু। আপনার ডিজাইনের কিছু পরে এসেছেন আজকে? ডিজাইনার পা শাড়ি, এটা নিজের ডিজাইন করা, আর অর্নামেন্টসগুলো কি আমরা যেখান থেকে আনি ওখানে আমরা কিছু ডিজাইন মানে চেঞ্জ করে দিই, ওদের থেকে একটু মডিফাইড করি, যে মডিফাই করে একটু চেঞ্জ করে আনি। হ্যাঁ, বলতে পারেন যে আমার ডিজাইনই। হ্যাঁ, সেটাই, যেহেতু একটু চেঞ্জ করেন, সুতরাং আপনার ডিজাইন। তো আপা ব্যবসা শুরু করেছি, যেটা হচ্ছে আপনার পার্ল কুইন্ডম, এটা প্লাস লেডি বস বিডি। তো লেডি বস বিডিতে আমার সব প্রোডাক্টই আছে, এই জন্য নামটা একটু বস টাইপের দিয়েছি, মানে লেডিদের বস আর কি। বাহ, দারুণ। জি, এটা সাহসী একটা ব্যাপার ফিল করছি। জি আপা। যাই, সাবধানে এসো, এখানে লেডি বস আছে, এরকম একটা ব্যাপার। এটা আমার ফ্রেন্ডদের রাখা নাম, মানে আমার ফ্রেন্ডদের মহলেও মানে সবাই আমাকে খুব সম্মান করে, ভালোবাসে। হ্যাঁ, ওরা এরকম বস বস বলে আমাকে সব সময়, যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে আমার। তো আমি এটা খুব প্রাউড ফিল করি, তো এই জন্যই ওদেরই দেয়া নামটা। বাহ, দারুণ। এই গল্পে পরে আসছি। আমাদের বাংলাদেশের প্রথম নারী সংগঠক একজন পেয়েছি, রেহানা পারভিন। বছর তো প্রায় শেষ, কত অভিজ্ঞতা আমাদের, ভালো মন্দ, অনেককে হারানো, অনেক কিছু পাওয়া, এটাই হয় সারা বছরে, পরিবর্তন, কত কিছু। তো আজকে আপনার তো গল্প তো শুনবই, এবং প্রাউড ফিল করার মতো যে আপনি একজন প্রথম নারী সংগঠক এই যে আমাদের এই অঙ্গনের। তো একটু বছরের শুরুটা বা এখনকার আপনার এই অবস্থান, আপনি একটু আগে আমার অফ স্ক্রিনে অনেক গল্পই করছিলেন, তখন আর এখন, তো আপনার মতো করে একটু আপনার জায়গাটা একটু
সুন্দর করে বলুন, একটু শুনি। ধন্যবাদ মেরিয়াপ্পা। আপনাকে অনেক আগে থেকেই আমি চিনি, আমিও ওই তো চিনি। কথা বললাম, পরিচয় হলাম। আসলে আমাদের জীবনটা খুব, যখন আমরা প্লেয়ার হয়েছি তখন কিন্তু অনেক কষ্টের দিকটা ছিল, ভীষণ স্ট্রাগল ছিল। ভীষণ স্ট্রাগল ছিল। পিছনের দিকে যদি তাকাই, মানে আমাদের আমরা খেলবো এরকম কোনো ছিল না যে মেয়েরা কেন খেলবে, এই ধরনের একটা ইয়ে ছিল। আর বলেছি আমার বাড়ি কুড়িগ্রাম, তখন কিন্তু আমরা কুড়িগ্রাম থেকে ঢাকায় আসতাম, তখন কিন্তু আমাদের যমুনা সেতু সময় ছিল না। 2 দিনের মতো লাগতো ঢাকায় পৌঁছাতে। তো সেই অঙ্গন থেকে আজকে আমি রিহানা 3টা ইভেন্টে জাতীয় দলের খেলোয়াড়, হ্যান্ডবল, ফুটবল, কাবাডি। তো এটা শুধু আমি মনে করব যে মানুষের ভিতরে যদি একটা জাগ্রত থাকে যে আমি এই জায়গায় পৌঁছাবো, মানুষ কিন্তু পৌঁছাতে পারে। একদম। তো আমার সেই দিকটা ছিল যে আমি ছোটবেলায় আমার একটা ছিল যে আমি এটা কেন পারবো না, এটা আমাকে পেতে হবে, বা এটা কেন আমি করতে পারবো না, আমাকে এটা করতেই হবে। নিজেকে কখনো নারী পুরুষ এইভাবে চিন্তা করেনি, আমি একজন কখনো মানুষ। চিন্তাই করিনি। আমি আর একজন তার চেয়ে মানুষ। সবচেয়ে ভালো, আমি ছোটবেলায় কিন্তু অনেক টিভিতেও বলেছি, আমি কিন্তু বাইসাইকেল চলে বেড়াতাম, মোটরসাইকেল চালে বেড়াতাম। হ্যাঁ, এরকম আমার বড় ভাইয়ের মোটরসাইকেল ছিল, নিয়ে আমি চালাতাম ভোরবেলা আর কি। তো ভাইয়া তেল নিয়ে রাখতো, পরে সকালে উঠে ভাইয়া তেল শেষ। কিরে তেল নেই, কে করলো? পরে বাসার থেকে খবর হয়ে গেছে আশপাশ যে রিহানা মোটরসাইকেল চালিয়ে আসছে। তো এই জিনিসগুলো আর ছোটবেলা থেকে আমি- দুঃসাহসিক ব্যাপারটা ছিল। হ্যাঁ, আমার কিন্তু পরিবার, আমি সাপোর্ট পেয়েছি, বাট সামাজিকতা যেটা বলতে বোঝায়, আমাদের এলাকার কিছু মানুষ এটা মেনে নিতে পারেনি, বা তারা আমাকে নিয়ে খুব বিদ্রুপ যার বিয়ে করেছে। তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। হ্যাঁ, এই জিনিসটা আমার বড় ভাই ছিল, আমার বোন, এরা সবাই আমাকে, আমার দুলা সামাজিক ভাই, গোড়ামি এক ধরনের, সবাই যেটাকে আমাকে বলি সাপোর্ট আমরা। দিয়েছে যে না খেলুক রিহানা, খেলবে না কেন। তো যাই হোক, বাসায় থেকে আমি সাপোর্টটা পেয়েছি বলে আজকে মনে হয় যে আমি এই পর্যায়ে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। তবে যেটা পাশের মানুষরা, যখন এলাকার মানুষরা অনেক আমাকে কটূক্তির কথা আমাকে বলেছে, আমি শুনেছি। আপনি জানেন না, ইউএনডিপি থেকে আমাকে একটা ছোট নাটিকা করেছিল, ছোট্ট রিহানার জীবন কাহিনী নিয়ে। আমি প্রাউড ফিল করি, আমার অনেক আমরাও proud feel ইয়েতেই করি। ইয়ে করছি যে আমাকে সেই জিনিসটা তুলে ধরেছে, যে আজকে বের হচ্ছি, অনেকে বলতো যে তোমার মেয়ের তো বিয়ে হয়ে যাচ্ছে, ছেলে স্টাইলে চলাফেরা, মেয়ের ভাব তো কোনো কিছুই নাই, এই মেয়ের তো বিয়ে শাদী হবে না। নিশ্চয়ই তারা এখন আপনাকে স্যালুট দেয়, আপনার পরিচয় দিয়ে তারা গর্ববোধ করে। দ্যাটস রাইট। এখন তারা আমার কাছে আসে, তখন বলে অনেকেই মারা গেছে, অনেকেই আসে বলে যে না রেহানাই তুমি রাইট, তুমি right। এই যে এটা right অনেক গুলো বড় বলে, পাওয়া। এই মানুষের জিনিসটা। অনেক ভুল থাকতে পারে, ভুল ভ্রান্তি থাকতে পারে, বাস্তব অভিজ্ঞতা তাদের নেই বলে, কিন্তু তা আপনি সেটা প্রমাণ করলেন যে আপনি রাইট। ভীষণ ভালো লাগলো, আপনার গল্পে আবার আসবো। মিষ্টি নাম কাব্যশ্রী। হ্যাঁ, আমার তো সঙ্গীত শিল্পী শুনে আমার আর কথা বলতে ইচ্ছে করে না, মনে হয় যেন গান শুনি। না, একটু গল্পই গান করি। তো নিশ্চয়ই হ্যাঁ, শোনাবো। গল্প করি। আবার শিক্ষক, একটু ভয় লাগছে, ছোটবেলার শিক্ষকদের কথা মনে পড়ছে। কঠিন শিক্ষক না নরম শিক্ষক? না না আপু, নরম শিক্ষকই। আচ্ছা আচ্ছা যেহেতু সদ্য শিক্ষক হয়েছি, আচ্ছা। এবং চেষ্টা করি আমার যারা শিক্ষার্থী, আমার যারা ছাত্রছাত্রী, তাদের আচ্ছা। সাথে বন্ধুর মতো করে মেশার। তার এবং মানে তাদেরকে শেখাবার। কাব্যশ্রী আগে সঙ্গীত শিল্পী, হ্যাঁ। তারপরে শিক্ষক। একদমই তাই। দুটোকে আপনি কিভাবে দেখেন এবং কিভাবে কোন কাজকে প্রাধান্য দেয়া, সময় দেয়া, কিভাবে কি একটু শুনি একদম। গল্পটা সুন্দর করে। প্রথমেই বলে নি আপু, আমার পড়াশুনো যেটা, সেটা আমি সঙ্গীত নিয়েই পড়াশোনা করেছি। আমার পড়াশোনা শাস্ত্রীয় সঙ্গীতে, বাহ। কলকাতা থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স এবং মাস্টার্স করেছি শাস্ত্রীয় সঙ্গীতে, মানে যেটাকে শুদ্ধ সঙ্গীত বা খেয়াল। একদমই, যেটা একদমই কি বলে আমরা গ্রামার যেমন বলি, যে যেটা না হলে না, না হলেই নয়। তো বিষয়টা হচ্ছে যে বর্তমানে আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে কাজ করছি। সঙ্গীত বিভাগে সঙ্গীত নিশ্চয়ই। বিভাগে এটা ক্লাসিক্যাল ভালো মিউজিক যে ডিপার্টমেন্টে। যেটাতে পড়াশোনা, সেখানেই তার কর্মজীবন, এটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। আমাদের তো একদমই এগুলো তাই। একটু কম হয় সেই দিক আসলে। থেকে আমি ভীষণ প্রিভিলেজড হ্যাঁ, আমি বলবো। সাংঘাতিক। আর আপুর কথার রেস ধরে বলছি, রেহানা আপুর কথার রেস ধরে বলছি, রেহানা আপু যেরকম বললেন যে সোসাইটিতে আসলে মেয়েদের, একটা ছেলের পড়াশুনো করতে যতটা স্ট্রাগল করতে হয় ছোটবেলা থেকে, আমাদের মেয়েদের স্ট্রাগলটা তার থেকে কিছুটা হলেও বেশি, একটু বেশি। তো সমাজের পরিবর্তন হয়েছে, অনেকটাই অনেক বেশি। পথ মসৃণ হয়েছে, সেই ক্ষেত্রে তারপরে বেশি। যদি গতানুগতিক পড়াশোনার বাইরে গিয়ে কেউ কিছু করতে চায়, যেমন আপু খেলাধুলো করেছেন সারা জীবন,
আমরা গান করেছি বা এখনো করছি, এবং সঙ্গীত নিয়েই আমি পড়াশোনা করেছি। তো খুব স্বাভাবিক, আমার নিজের খুব কাছের মানুষরাই, তারা অবশ্যই আমার ভালো চান, অবশ্যই। তো তারাই বলেছেন যে সঙ্গীত নিয়ে পড়াশোনা করে কি হবে, চাকরি বাকরি তো পাবে না। এটা তো স্টাবলিশ হতে সময় লেগেছে। একদম, নাটক নিয়ে পড়াশোনা, সঙ্গীত নিয়ে পড়াশোনা, এটা হ্যাঁ। ভাবতেই পারি সেটা আসলে সেটাই। তারা ভাবতেই পারেনি। তো না, সবারই এক্সকিউজ মি, সবারই না, বাবা মার সেটাই। ইচ্ছা যে সবাই যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, একদমই উকিল তাই, এরকম হয়, মানে কিন্তু গতানুগতিক গতানুগতিক বাবা কিছু। মাদের যেটা আর ইচ্ছে সঙ্গীত, থাকে আর কি, হ্যাঁ, সঙ্গীত কিন্তু হবে। সেই জায়গাটা থেকে আমি ভীষণই প্রিভিলেজড। আমার বাবা মা মানে ছোটবেলা থেকেই বুঝেছিলেন যে ওর প্রতিভাটা এই দিকে। এটা অনেক বড় ভাগ্য যে এটা সত্যি আমার তারা বুঝতে ভীষণই পেরেছে। ভাগ্য। তো তারপরে তারাই আমাকে মানে উৎসাহ জুগিয়েছেন যে না ঠিক আছে, তুমি যাও, তোমার এখানেই পড়া উচিত। কারণ এবং এটার উপরে বাইরে পড়তে যাওয়া, পাশের দেশ, পারফর্মিং আর্টস বিদেশ নিয়ে তো নিশ্চয়ই পড়াশোনা আরেকটা দেশ। করতে হলে আসলে ভীষণ সাহস লাগে আমার মনে হয়। আমরা সেই। যারা আর নৃত্যকলা, নিশ্চয়ই 5 বছর না, 5 হ্যাঁ, বছর, অনেক লম্বা যারা সময়। নৃত্যকলা, নাট্যকলা এবং সঙ্গীত এই ধরনের বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছে এবং করতে চায়, আমি তাদেরকে বলবো যে আসলে সকলে আশেপাশের কথা শুনে হতাশ হয়ে জিনিস এই ব্যাপারটা ছেড়ে দেওয়া আমরা কেউ একদম উচিত হতাশ না, আমরা একটা গান শুনবো, আমরা হাসবো। গান তো অবশ্যই শোনাবো, একটু শুনবো, এক্ষুনি শুনবো গান। নিশ্চয়ই শোনাবো। আচ্ছা, ঠিক আছে, আমি একটা গান গাইছি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরই একটি গান গাইছি। গানটির কথার সাথে আমি খুব আসলে রিলেট করতে পারি। সেটা হচ্ছে, কবি বলেছেন যে আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। আমার মনে হয় আসলে আমরা আপনকেই খুঁজে পাই না অনেক ক্ষেত্রে, কারণ নিজেকে খোঁজাটা খুব দরকারি। ওই আপন হচ্ছে নিজের আপন, নিজে, একদম তাই। নিজের বন্ধু তো নিজে। নিজেকে আবিষ্কার করতে না পারলে আসলে যে যেখানেই আছে, আমার মনে হয় বেশি দূর এগোনোটা হয়তো সম্ভব নয়। সেটাই আমরা তো বলি, নিজেকে ভালোবাসতে না জানলে যেখানে অন্য কাউকে ভালোবাসা যায় না। সেটা একদম আমরা গানে চলে যাই। ঠিক আছে, আমি ছোট করে গাইছি। সুন্দর গান, না একটু বড় করেই হোক, অসুবিধা নেই। সবাই কিন্তু গান পছন্দ করি আমরা। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার ইতিহাসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমারি মনেরও তৃষিত আকাশে কাঁদে সে চকর আকুল পিয়াসে, কভু সে চাতক সুধা চোরাসে, কভু সে চাতক সুধা চোরাসে। নিশীতে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। এটুকুই, এটুকুই। আচ্ছা ঠিক আছে, ছোট ছোট করে গাইবো। আচ্ছা, ছোট ছোট করে। আসলে আবার গাবে। আচ্ছা, আমাদের তো একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, একদম। হাসিটুকু রাখি, এসে আবার হাসাহাসি হবে, একদম। আরো আড্ডা হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি আমাদের হাসি গল্প নিয়ে। থাকুন আমাদের সাথে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আপনারা কতটা ভাবছেন জানি না, বছর কিন্তু শেষ, আর কয়েকটা দিন আছে। এই আমরা যেটা করি যে সামনের বছরের রেজলিউশন কি হবে, এক একজনের এক এক রকম। কেউ চিন্তা করে এবার ডায়েটে চলে যাব, ওজন কমাবো, আমিও কিন্তু এটাই চিন্তা করছি। আমি এটা চিন্তা করছি, দেখা যাক, প্রত্যেক বছরই চিন্তা করি। আর আসলে যেটা চাই,
আমি ভালো থাকি, আমার পরিবার ভালো থাকুক, সমাজ ভালো থাকুক, দেশ ভালো থাকুক, সব কিছু ভালো থাকলেই আমরা ভালো থাকি। রেজলিউশন এক একজনের এক এক রকম হতেই পারে। যাই, আমাদের সেই আড্ডায় ফিরে যাচ্ছি। লেডি বস ফারহানা, মন হারিয়ে যায় কবে, কখন, কোথায় মন হারিয়ে যায়? মন তো সব সময় হারায় আপা, আমার মন একটু বেশি হারায়, মানে আমি একটু কল্পনা প্রবণ। হ্যাঁ, আমি কাজটাকে নিয়েও অনেক কল্পনা করি। ধর আমি একটা ড্রেস ডিজাইন করব, ওটা নিয়েও বেশ মানে একদম পরে টোরে রেডি হওয়া পর্যন্ত কল্পনা করে ফেলি। আচ্ছা, মানে ড্রেসটা পরে কোথাও চলে হ্যাঁ, যাওয়া চলে হয়েছে? গেছি, হ্যাঁ। কেমন লাগছে, হ্যাঁ, সবকিছু। ইনফ্যাক্ট মানে পুরা রেডি হওয়া পর্যন্ত এটা কল্পনা একটা করি। মন হারায়। আর একটা হয় না যে আমাদের তো একটা কাজের স্ট্রেস থাকে, সংসার, জি। প্রফেশন, সবকিছু মিলে যেরকম যা হোক, সন্তান, যার যেরকম জীবনযাপন, একটা সময় মনে হয় একটু থামি, জি আপা। একটু চুপ করে থাকি, বা একটু পুরনো বন্ধুর সাথে একটু কথা বলবো। হয় না, চিরাচরিত রেগুলার লাইফ থেকে একটু বাইরে কোথাও অন্যরকম কোনো চিন্তা হ্যাঁ, করা, তো হ্যাঁ। সেটা তো হয় আপা। একদম নিখাদ আড্ডা, নিখাদ একটা সেরকম জি। কি হয় মাঝে মাঝে? হ্যাঁ আপা, কাজের প্রেশার তো অনেক, যদিও ছোট্ট একটা বিজনেস আমার, তারপর ছোট বড় বলে তো কিছু নাই, কাজ কাজই। কাজ তো অনেক রকমের কাজ করতে হয়, সংসার দেখতে হয়, সবকিছুই করতে হয়। সবকিছুর পরে যখন 5 মিনিট সময় পাই, তখন ওই যে মন হারিয়ে যাওয়াটা, আমি একটু স্বাধীন চেতা মানুষ, হ্যাঁ, একটু আমার পাখির মতো মানে স্বাধীন থাকতে ইচ্ছে উড়ে করে, বেড়াতে ইচ্ছে করে। উড়ে বেড়াতে ইচ্ছা করে। কখনো যদি মনে হয় পাখাটা সমুদ্রে থাকতো। যাই, কখনো মনে হয় পাহাড়ে যাই। হ্যাঁ, যেমন গতকালকে মনে হচ্ছিল যে আমি 1 সপ্তাহের জন্য ফোন টোন অফ করে একটা পাহাড়ে গিয়ে বসে থাকি। তো তো মন যা চায় এটুকুই ভাবেন, না মনের কথা শোনেন? না, মনের কথা অবশ্যই আমি শুনি। একটু বলেন তো একটা বিশেষ কোনো ঘটনা যে একদম সবকিছু বাদ দিয়ে আমি মনের কথাই শুনেছি। এরকম হয় আপা যে আমার খুব ইমার্জেন্সি হয় না, হয়েছে? হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, খুব ইমার্জেন্সি কাজ আছে, মানে এটা না হলেই নয়, কিন্তু আমার মন চেয়েছে না, আমি মানে এই সময়টা আমি আর থাকবো না, আমি ঢাকার বাইরে কোথাও যাব। আমি সকালে উঠে চলে গিয়েছি, বাহ। বা এমন আছে রাত 3টার সময় বের হয়ে গিয়েছি, যে আমার মনে হচ্ছে আচ্ছা ওইটা তো আবার হয়তো আবার জীবনে আসবে, কিন্তু আমার মনটা যে এখন চাইছে, ছটফট করছে, একটু হ্যাঁ, যাই, একটু যেটা নিঃশ্বাস চাইছে নিই। আমি সেটা তো পাবো না। সেটাই। হ্যাঁ, আমার একটু সবুজের সাথে থাকা, মানে নেচারটা আমার একটু পছন্দ। একটু নিজে অন্যরকম, জি, মানে রোজকার একটা, যেমন আমি বলি রোজকার রুটিন থেকে বের হওয়া, একটু হ্যাঁ। বাইরে আমি যেমন বলি বিদেশ, অনেকে জিজ্ঞেস করি কোথায় কি খেয়েছো, কি কিনেছো, কোথায় থেকেছো। আমার কাছে কিন্তু এটা ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে একটু পরপর হেল্পিং হ্যান্ড বলবে না, যে ধনিয়া পাতা নাই, কাঁচামরিচ হ্যাঁ, নাই, হ্যাঁ, right. ইন্টারকমে ফোন আসবে না, রেগুলার ফোনটা বাজবে না। আমার কাছে মানে মনে হচ্ছে আমি এসব থেকে নীরবে একটু দূরে নিভৃতে থাকাই মানে- থাকবো, আমি নিজেকে নিয়ে ভাববো, নিজে 2টা গান শুনলাম, 1 কাপ চা খেলাম, সেটা তো একটা অন্যরকম ভালো লাগে। একদম। বাইরে মানে যে একদম যেতে হবে এমন রুটিনের কোনো ভিতরে কথা থাকাটা নাই। আমার নিজের আসলে পছন্দ বাড়িতেই না। আনন্দ খুঁজে পাওয়া যায় যদি চান। জি, এই, জি। রেহানা আপা, মন মন সত্যি আছে কথা। এখন সাথে আছে মন? হ্যাঁ, মনটা একটু সাথে আছে। চেক করে দেখেন তো, আছে তো? জিজ্ঞেস এই করেন মুহূর্তে, মনকে। এই মুহূর্তে চতুর্দিকে মন এখানেই আছে, লাল কমলা, সুন্দর স্টেজ, আমি এখানে হারিয়ে ফিরোজা, গেছি আপাতত। সবকিছুতে আছে, ঠিক আছে, ভালো। সত্যি কথা বলতে যে অনেকে ভাবি যে খেলোয়াড়দের মনে হয় যে প্রেম ভালোবাসা ওরা মনে হয় বা একটু বন্ধুত্ব অন্যরকম, শক্ত। অন্যরকম, মানে এটা হ্যাঁ? অন্যরকম, মানে লোহার আমরা মতো। এটা লোহার মতো কঠিন মনে অনেকে ভাবে, কিন্তু আসলে আমরাও মানুষ, তাই না? সেই। আমাদেরও প্রেম জাগে, আমাদেরও জাস্ট একটু ইন্টারাপ্ট করি, আমরা যারা অভিনয় জগতে বা বলি তুমি রান্না করো, শাশুড়ির সাথে থাকো, মানে অনেক কিছু মেনে নিতে পারে না, যদিও আস্তে আস্তে সবকিছু সহজ হয়ে গেছে। হ্যাঁ, প্লিজ বলেন। যখন আমার কথা হলো যে আমরা তো মানুষ, আমরা সেই। প্রেম বুঝি, তো আমার অনেক সময় দেখা গেছে যে আমি যখন খেলতাম বা খেলার পর্ব শেষ, কোচ হতাম, সেও পর্ব শেষ, যখন আমি অর্গানাইজ হিসেবে কাজ করেছি তখনও পর্ব, সব শেষেই যখন বাসায় আমি ঘুমাইতে যাই বা ঘুমাই, সেই ছোট্ট স্মৃতিগুলো মনে পড়ে। আমি আমার কুড়িগ্রাম স্কুল থেকে আমি একটা হ্যান্ডবল খেলতে আসছিলাম মাঠে, আচ্ছা, সেই স্মৃতিটা আমার এখনও নাড়া দেয়। আমরা যখন খেলে আমাদের তো একটা জায়গায় রাখে, তারপরে মাঠে স্কুলে নিয়ে যায়, মাঠে বা যেখানে অর্গানাইজ সেখানে আবার আসি। তো ওখানে তখন ওই কাছাকাছি তো আমাদের থাকার ব্যবস্থা আর মাঠ, তখন বগুড়া আর কি। তো আমি খেলতে গিয়েছিলাম ওই বগুড়ার জায়গায়। কথা বলছেন হ্যাঁ, এটা? তো এখনো আমার সেটা পলাশ SM মাঠ বগুড়া, আচ্ছা, অ্যাড্রেসটা আচ্ছা। আমার এখনো মনে আছে। যাক। আমরা 3 বান্ধবীরা তিনজনে এক একটা রিক্সায় ঘুরে আসতাম, মোটামুটি ভালোই খেলেছি। তো আমি যখন আসতাম তখন আমার ওই রিক্সার মধ্যে আমার অনেকগুলো মানে দিত, চিরকুট। তখন তো মোবাইল টোবাইল ছিল না, ছোট ছোট চিরকুট দিত।
ভাঁজ করে মানে ইয়ে ছুঁড়ে করার মারতো। জন্য কে লিখছে আই লাভ ইউ পলাশ মালতী রগর এসএম। আমি এখনো তাকে খুঁজে পাইনি, কিন্তু এই ধরনের চিরকুটগুলো আমার খুঁজছেন? কাছে আসতো। এখন কি খুঁজছেন? না না, চিরকুটগুলো আসতো, মজার ঘটনা। তো রুমে এসে এতগুলা চিরকুট কার সাথে এতগুলা প্রেম করবো, আর দুধ রাখ ফেলাই দিতাম, মানে এরকম। মানে তখন একটু মন চাইতো না? মন চাইতো না, মানে বুঝতাম না প্রেম। আচ্ছা। মানে যখন বুঝতাম না তখন আমার মানে কাছে বুঝতাম না ঠিক মাথায় আসতো না, না, কারণ না, তখন না, তো তখন বুঝতাম না। গোলটা অন্যরকম। যখনই একটু বুঝলাম তখন খুব মিস করেছি, তারপরে আবার ভাবছি যে মিস করেছেন। না না, ওইটা মিস না, ওই না আচ্ছা। বোঝার মিস, মানে আমি বুঝেছি মিস না, যখন না বোঝার মিসটা, মানে আল্লাহ ও ছেলেটা তো আমার দিকে তাকিয়েছিল, সেটা তো কেন আমাকে বুঝলাম না? অ্যাপ্রোচ করেছিল, দুধ তো ফেলাই দিছি, মানে এরকম। ঠিক তারপর আছে। যখন আসলাম, একটু বড় হলাম বা বুঝতে পারছি, অনুভূতিগুলো যখন জাগলো তৈরি তখন হলো বললাম একটু যে না একটু রে, করে। আরো প্রস্তাব আসে না যে তা না। তো আমি বললাম প্রেমের যে প্রস্তাব। আচ্ছা, অনেকবার। তো আমি বললাম যে আচ্ছা, আমি যদি এই মুহূর্তে প্রেমে যাই তাহলে তো আমার খেলায় এটা। প্রবলেম হবে। হ্যাঁ, এটা কিন্তু আমি হয়। অনেক আপুদেরকে দেখেছি যারা বিয়ে করেছে, একটা বেবি হয়েছে, তাদের আর সব শেষ। খেলাধুলা নেই, ফ্যাট হয়ে যাচ্ছে বা এই সেই। আল্লাহ, তাহলে তো আমি যদি প্রেম করি তাহলে তো আমার বিয়ে করি তাহলে তো আমার এই অবস্থা হবে, খেলা থাকতে পারবো না। মানে তখন যে একটু কোনো একটা বুঝলাম, বেছে নিতে হয়, একটা বেছে নিতে হবে। কঠিন তখন সময় ভাই আসলে। ওগুলো বাদ দিয়ে তখন আমি বল, মাঠ, এগুলোকে প্রেম ভেবে এদেরকে নিয়ে এদের এই প্রেমে পর্যন্ত পড়ে জানি। গেছে। তবে মাঝে মাঝে আমার ভাগ্নি আছে, রূপালী ব্যাংকের অফিসার, ওর একটা ছেলে আছে মুগ্ধ নাম, ওকে খুব আমি পছন্দ করি, ভালোবাসি। ও মাঝে মাঝে ফেসবুকে যখন দেই, আমার বন্ধুর সঙ্গে এই করছি ওই করছি, তখন অনেকেই আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে নক করে, ইস আমি যদি ওই তোমার ছোট বন্ধুর মতো হতাম তাহলে তো আমাদের এরকম প্রেম কিন্তু ভালোবাসা কোনো হতো। প্রেমের চিঠির উত্তর দেননি কখনো? ওই যে বগুড়ার ওইটা এখনো মিস হয়, কিন্তু আচ্ছা। চেহারাটা হারিয়ে ফেলেছি, প্রথম সেই অনুভূতি হারিয়ে এটা ফেলেছি থাকে, চেহারা। এটা আর থাকে। মাঝে মাঝে আমি বিদেশে আমি একটু ঘুরতে পছন্দ করি, একটু ঘোরাটা আমার একটু বলতেই পারে একটা হবি। আমি যেখানে যাই সেখানেই একটা এর কিছুদিন আগেই আমি একটা হবিগঞ্জের একটা ইয়েতে গেলাম, ওই যে কি বলে এটা, ওই যে হবিগঞ্জের যে ওইখানে আমরা গেলাম, ইয়ের উপরে যাওয়া, এটাকে বলে কি, যে পুরা লঞ্চ ভাড়া দেয়, ওই যে ছাদের ইয়েটা, ওখানে গিয়ে সবাই মিলে, ও আচ্ছা, হাউস বোটগুলো। হ্যাঁ, ওখানে আমরা গেলাম, ওখানে হাউস বোটে সবাই। তো আমি সবাই আসো, আমরা এখানে গান করি, ওখানে গান শুরু করলাম, আগেই তো ভালো ছিলাম, মানে এই শুরু করলাম। মানে আচ্ছা। আমি যেখানে যে মুহূর্তেই ভালো লাগে পরিবেশটা, এখন দেখলো যে আপু কথা বলতেছে না, আমি না জোর করে তাকে কথা বলার চেষ্টা করব, বা ওই আপু একটু দেখছি যে চুপ করে আছে, হ্যাঁ কেন মন খারাপ, নিশ্চয়ই মন খারাপ, আমি চাইবো তাকে একটু হাসানোর চেষ্টা করবো বা হাসবো, আমি একটু মিশুক কথা বলি, বুঝতে আমি পারছি। হাসার চেষ্টা করি। মানে আপনি আপনার মনের কথাটা সব সময় শোনেন, হ্যাঁ, কিন্তু ওই যে ওই চিরকুটের কথাটা আপনি ঠিক সময় মতো কাজ করতে পারেননি আপনি। এখন ঠিক আছে, আমরা চেহারাটা তাকে ভুলে খুঁজবো, গেছি। এখন এই ডিজিটাল যুগে খুঁজে টুজে পাওয়া যাবে, একটা ট্রাই করব আমরা। আচ্ছা কাব্যশ্রী, হ্যাঁ, কই তোমার মন এখন? মন তো আপাতত এখানেই এখানে আছে। আছে। তার আগে কই ছিল? আসলে আচ্ছা, আপু, মন নিয়ে, মন তোমার হারিয়ে যায়। একদম। আসলে মন আমাদের কিন্তু এক জায়গায় থাকে না, আমরা কখনোই যতই থাকে যা না। বলি মন এক জায়গায় থাকে না। আর যতই যা বলুক যে মনের বয়স কখনো বাড়ে না, সেটাতে আমি বিশ্বাসী নই। মনের বয়সটা বাড়ে যখন যে বয়সে মন যায়, সেই বয়সের মনটা হলেই বরং ভালো, সেই মনটাকে কন্ট্রোল করা যায়। একদম। হ্যাঁ, তোমারটা বলো। মনের কথা আসলে কি বলবো আপু, মনের ধর্মই চঞ্চলতা, আমার মনে হয় মন হারিয়ে যাওয়াটাই মনের ধর্ম, মন এক জায়গায় স্থির করাটাই একটা সাধনা, কঠিন কাজ। তো আমরা যারা সৃষ্টিশীল ক্রিয়েটিভ মানুষজন, তাদের মন তো মানে এক জায়গায় এক ধরনের থাকেই অভিমানী না। মন হয়। একদম অভিমানী মন হয়। এবং যারাই সৃষ্টিশীল অনেক বড় বড় গুণী মানুষ যারা আছেন, তাদের জীবনী পড়লে বা তাদের সম্পর্কে জানলেও দেখা যায় তারা ভীষণ শিশুসুলভ একটা ব্যাপার তাদের মধ্যে কিন্তু থাকে। সেই জন্যই বোধহয় তারা এত সৃষ্টি করতে পারে। সৃষ্টি করতে হলে আসলে আমার মনে হয় আপু, মনটাকে শিশুর মতো না রাখলে আসলে কিছু তৈরি করা যায় না। একটা লালন পালন একদম করতে তাই। হয়, এবং এটা একটা পরিচর্যা করতে সাধনা। হয়। আপনি যেটা বললেন, আপনার কথা রেশ ধরেই বলছি, সেটা হচ্ছে বয়সের সাথে সাথে তো অভিজ্ঞতা তো বাড়বে, অবশ্যই। কিন্তু আমার মনে হয় মনটাকে শরীরের বয়স বাড়ছে, মনের বয়সও বাড়ছে,
কিন্তু তবু একটা আমার মনে হয় মনটাকে যত্ন নেওয়া, একদম মনটাকে মনের যত্ন চাঙ্গা নেওয়া রাখা, হ্যাঁ মুড়িয়ে মনটাকে মানে একেবারে শিশুর মতো মনটাকে রাখা। ইয়ে করেন, কি বলবো, মনটাকে মনের জায়গায় মনের রাখা, জায়গায় রাখা, একটু হ্যাঁ। অনুভূতি, তো আমরা যারা মানে সৃষ্টিশীল বা অনুভূতিহীন না, ক্রিয়েটিভ অনুভূতি। মানুষ যারা আছেন, আমি বা আমার মতো যারা, তাদের মন আসলে খুবই চঞ্চল, যেটা সত্যি কথা বলতে, মানে কতবার যে রান্না করতে গিয়ে ঘরে রান্না চাপিয়ে এসে দেখা যাচ্ছে তান করতে বসেছি, রেয়াজ করতে বসেছি, রান্না পুড়ে গেছে। তো এই তো আমাদের মনের দশা। তো আসলে কি বলবো আপু, মনটাকে আসলে আমার মনে হয় মন এমন একটা জিনিস, মন মানেই তো ব্রেন। একদম। মনকে যদি আমি বুঝিয়ে রাখি যে আমি ভালো আছি, আমি পজিটিভ আছি, সব কিছু ভালো, তাহলে মন সেটাই বুঝে নেয়। কিন্তু মনকে যদি আমি বোঝাই যে না, আমার কোনো কিছু ঠিক নেই, কারণ আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে তো স্ট্রেস, হতাশা, ডিপ্রেশন, এগুলো এই গল্পে আবার থাকবেই। আসবো। জুমে আমাদের বন্ধুরা কিছু চলে আসছে, একদম। তাদের সাথে একটু পরিচিত হই, জাস্ট একটু গল্প করি। আর আসলে মনের ব্যাপারটা ওই যে বলে না যে মেডিটেশন করতে গিয়ে মনে পড়ে আচ্ছা বাচ্চার স্কুল, আচ্ছা অমুকেরই, মানে মনটাকে স্থির রাখা আসলে খুব একদম, কঠিন। একদম। রাখতে পারাটা ভীষণ ভালো। আমাদের জুমে যে বন্ধুরা আসছেন, নেলি আপা আসছেন, সুরমা আপা, আপনার হাসিনা আপাও কামিং, উনি আসতেছেন, ওনার নাম দেখা যাচ্ছে। আপনাদের সাথে গল্প হবে, আড্ডা হবে। ছোট্ট বিরতি নিয়ে এখনই আসছি, ঠিক আছে? একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো। আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আমাদের মন খুব এদিক ওদিক ছটফট করছে, আপনাদেরও নিশ্চয়ই। মনটাকে শক্ত করে রাখুন, অন্তত আমাদের কাছে এখন এই মুহূর্তে লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। ভালো থাকুন, ফিরে আসছি খুব শীঘ্রই। মন হারিয়ে যায়, কিন্তু মনের সত্যি সত্যি খবরটা আমি আমার গেস্টদের কাছ থেকে বেরই করতে পারছি না। তারা শুধু এদিক ওদিক চলে যায়, আসল খবরটা বলছে না। যাক, যে যা খবর বলুক মনের, ওটাই আমরা বুঝি নেই যে এটাই ঠিক। আসলে মনের কথা বলাটাও কঠিন। একটা গান আছে না, মনের হদিস কে জানে? কেউ জানে না, কেউ জানে না, মনই জানে। সে মনই মাঝে মাঝে হারিয়ে যায়। ঠিক আছে, অনেক গল্প হলো, আড্ডা হলো, এবার একটু আমরা গানই ফিরে যাই। কাব্যশ্রী, তোমার পছন্দের একটা গান করো। একদম ঠিক আছে। আজকে যেহেতু এখানে আড্ডাতে এসেছি, এবং তাহলে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে যেহেতু পড়াশোনা করেছি, তাহলে একটা ক্লাসিক্যাল কিছু একটা ছোট করে হয়ে যাক। খুবই ভালো, খুবই ভালো, গাও। ঠিক আছে। এরপরে মন নিয়ে একটা গান গাবে। আচ্ছা ঠিক আছে। याद पिया के आए हैं राम, याद पिया के आए हैं राम, ये दुख सहाना जाए, ये दुख सहाना जाए, याद पिया के आए हैं राम, याद पिया के आए। बैर कोयलिया कूक सुनाए, बैर कोयलिया कूक सुनाए, तुझ बिन हन काज अरा जलाए, पी बिन रहना जाए, है राम, याद पिया के आए हैं राम, याद पिया के आए।
তোমারটা একটু বন্ধ করো। আমার মনটা এখন কোথায় হারিয়ে গেছে আমি জানি না, আপনাদের মন কোথায় হারিয়ে গেছে। সেই রাজপ্রাসাদে মোগল আমল কোথায়, সেখানে মুজরা হচ্ছে, মনে হচ্ছে এরকম করে হ্যাঁ নাচ হচ্ছে, এই সুন্দর সবাই কাপড় চোপড় পরে আমি একদম ওখানে চলে গেছি। হ্যাঁ দেখছেন মনটা আসলে এই যে কোথায় মন চলে গেছে। কোথায় যায়, আমি এই মুহূর্তে কিন্তু এখানে ছিলাম না। একদম। দারুণ গেয়েছো। যাই একটু আমাদের জুমের বন্ধুরা সুন্দর বসে আছে। সুরমা আপা, সুরমা আপা কেমন আছেন? শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে সন্ধ্যা শুভেচ্ছা। আপু ভালো আছি, তবে শীতে একটু কাবু। এই আর আজকে দারুণ একটা বিষয়, মনের বিষয় নিয়ে কথা হচ্ছে। মনকে মানে ধরে রাখা খুবই কঠিন। বয়সের সাথে মনটাকে ওইভাবে সতেজ রাখতে হয়। আর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়সের সাথে সাথেই মনটাকে চালিয়ে নিতে হয়। একদম। তবে আমার বয়স যতই হোক, আমি যদি মনটাকে ওইভাবে চালাতে না পারি, তখন জরাজীর্ণ এসে ধরা দেয় আর কি। তো আমি বলবো, মন যা চায় মনকে সতেজ রাখার জন্য, সেটা আমাদের প্রত্যেকেরই শোনা উচিত। আর আমার মনের খবর হচ্ছে যে আমার মন খুবই উড়ন্ত থাকে সতেজ থাকার জন্য। সেই কারণ খুবই আমি ভালো। দেখেছি যে আমার বয়সের অনেকেই খুব বৃদ্ধ অবস্থায় চলে এসেছে, জরাজীর্ণ অবস্থায় ধরে ফেলেছে। তো আমি সেই মনের অবস্থায় যেতে চাই পরিচর্যাটা না। তারা করছে না বলেই। করছে না, তাদের মন কি চাইছে তারা নিজেরাই বুঝতে পারে না। আমার অনেক বন্ধু বান্ধবী আছে, আমি বুঝতে পারি। অনেক ধন্যবাদ তবে সুরমা আপা, এবং আপনার সেই বন্ধুদেরকে আপনি পারলে এই নতুন বছরের রেজলিউশন হবে তাদেরকে জাগিয়ে তোলা, যে মন কিভাবে সতেজ থাকে। আবারও আসবো ফিরে সময় থাকলে আপনার কাছে। নাহিদা নেলি আপা, নাহিদা নেলি আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ হ্যাঁ, শুনতে সন্ধ্যা। পাচ্ছি। আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা আর অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা। বলুন আপনার মন কোথায় তো এখন? এখন মন তো আমার নেক্সাস লেডিস ক্লাবে, মনটা একদম। যেহেতু এখানে বসে আছি। তো এমনি মনটা তো এখন, মন তো আসলে এক জায়গায় থাকে না, এক এক সময় এক এক জায়গায় চলে যায়, কখন কোথায় যায়। দেখা গেল বাসায় আছি, ঘরে আছি, কিন্তু মনটা চলে গেছে হয়তো সেই ছোটবেলায়, সেই কলেজের স্মৃতি, কলেজ বন্ধুদের নিয়ে নৌকাতে বেড়ানো, তারপর হইচই করা, ওই যে ছোটবেলার স্মৃতিগুলোতে চলে যায়। হ্যাঁ, হয়তো একটা মনে বয়সে হলো যে এসে যাক, আমরা একটু বেশি বেরিয়ে পেছনে আসি। চলে যাই, আমাদের এখন সেই সময়টাই যাচ্ছে, পেছনে বেশি অতীতে চলে যাই। আসলেই। হ্যাঁ একদমই। তো নেলি আপা অনেক ভালো থাকবেন, ফিরে আসবো আবার সময় হলে। হাসিনা আপা, হাসিনা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। বলুন, মন যেখানে হারিয়ে যায় আপনার কোথায় হারায়, কখন কখন? মন তো আসলে অনেক জায়গায় হারিয়ে যায়, চোখ বন্ধ করলে পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়া যায় আপু। কিন্তু সেটা মন যাওয়ার তো মতো মন প্রজাপতি, মানসিকতা, সময় সেই মন তো সময় প্রজাপতি, সবকিছু যেখানে থাকতে ইচ্ছে হবে। সেখানে উড়িয়ে নেওয়া যায়। আসলে হ্যাঁ, তবে আসলে কি মানে সবকিছু আমি মনে করি যে একটু ঘুরতে যাওয়া, একটু বই পড়া হোক, যে কোনো প্রোগ্রামে যাওয়া হোক, কিংবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা হোক, আসলে এরকম কোনো কিছুতে গেলেই হচ্ছে মনটা আরো ভালো হয়ে যায়। আসলে চাই, কিন্তু সেটা হচ্ছে সময় সাপেক্ষে, হয়তো কখনো কারো হয়ে ওঠে না। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে সময় পেলে, সুযোগ পেলে কোনো ধরনের কোনো কিছুই বাদ দেওয়া উচিত না, একদম। অংশগ্রহণ করা উচিত। সেটা পুরাতন হোক নতুন হোক, নতুনদের একদম। কাছ থেকেও জানা উচিত ওরা প্রোগ্রামগুলো কিভাবে করতে চায়, পুরাতনদের কাছ থেকেও আগেরটা শোনা উচিত যে ওই প্রোগ্রামগুলো কেমন ছিল বা ওরা অনেক কিভাবে ধন্যবাদ সময়গুলো হাসিনা আপা, কাটাইছে। খুবই ভালো বলেছেন আপনি। অনেক কিছু জানার আছে, শেখার আছে, কিন্তু সময় আমাদের কম। মিষ্টি আপা, মিষ্টি আপা কথা বলবেন না দু লাইন গান করবেন? মিষ্টি আপা কথা বলবেন না দু লাইন গান করবেন? সন্ধ্যায় অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা আচ্ছা, সবাইকে। ভালো আছেন আপনাকেও নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। বলেন, গান না আলহামদুলিল্লাহ, গান আমি না ভালো আছি। কথা? এখন মেমি আপা, আমার এত ঠান্ডা, আজকে 2 সপ্তাহ হলো, গান আমি কিভাবে যে গাবো, গান ও দেখি আচ্ছা আচ্ছা। এক লাইন, হ্যাঁ, আমার বড় বড় মনে বড় বড় খুব শিল্পীদের সেটাই ঠান্ডা হয়, গান লেগেছে। গাইতে বললে আর গলা ব্যথা, গলা বসা। ঠিক আছে, আপনি কথাই বলেন। আসলেই গলাটা খারাপ আমার, না আমার এই কথা বলতে ভালো লাগে না। তারপরে মন যখন হারিয়ে যায়,
অনেক জায়গায় সব সুন্দর আনন্দ ঘন পরিবেশে মন হারিয়ে যায়, খালি মন চায় মনটা প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়ায়। আর এই হাসিনা আপার মতো নতুন যে ইয়াং জেনারেশনের সাথে মিশতে কথা বলতে খুব ভাল লাগে, তখন বয়সটা আর থেমে যায়। অভিজ্ঞতা অর্জন করতেও ভাল লাগে। আর আপনার জন্য এক লাইন, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। ধন্যবাদ আপু, শুধু আপনার দারুণ জন্য। গিয়েছেন, ভালো, অনেক ধন্যবাদ। আমরা স্টুডিওতে ফিরে আসছি। কি বলে ফারহানা আপা, কিছু বলেন? আপনি একটু কম কথা বলছেন। আপনি কি জানতে চাইছেন বলেন? আপনার মন যা চায়, আজকে তো মনের খবর, যা মন চায়। মন তো অনেক কিছু চায় আপু, মন কখনো গান শুনতে চাইছে, এখন তো ইচ্ছা হচ্ছে আপুর গান শুনি সারাক্ষণ। হ্যাঁ, সেটা তো শুনবো। আপনার কথা শুনি সারাক্ষণ। নতুন বছর আসছে, যেহেতু আপনার একটা বিজনেস আছে, একটা না দুটো বিজনেস, জি। নিশ্চয়ই অনেক প্ল্যান আছে নতুন বছরে। আসলে সবচেয়ে সত্যি কথা যে আমরা তো প্ল্যান ছাড়া চলতে পারি না। জি আপু। তো যেহেতু আপনি একটা কাজের সাথে আছেন, কাজের সাথে না থাকলেও প্ল্যানই দরকার জীবনটা চালাতে হলে। না অবশ্যই, সেই প্ল্যান ছাড়া প্ল্যানগুলো কিছুই কি হবে আছে না। আপনার কাজগুলো নিয়ে? জি, আমি এটাকে আরো next বড় year-এ করা বা এটা জি। কি কি দিকগুলো আবার, বা আছে না যে এই পর্যন্ত যা এসেছেন অনেক ভুল ভালো থাকে, অনেক হ্যাঁ, কিছু অবশ্যই, থাকে, অবশ্যই। হ্যাঁ, যেখান থেকে আপনি আবার শুধরে নতুন বছরে সেটাকে সুন্দর করে গুছিয়ে শুরু করবেন। জি আপা, অবশ্যই যে কোনো কাজের জন্য প্ল্যানিং থাকে। সেই হ্যাঁ, আমরা প্ল্যান ছাড়া তো আসলে কিছুই করা যায় না। তো একদম। সেরকম আমারও প্ল্যান আছে। যতদূর এসেছি আপা, অনেক স্ট্রাগল করে এসেছি। আর এটা বারবার আসলে বলারও কিছু নেই। আপনি একজন মেয়ে, আপনিও বুঝেন যে একটা মেয়ের সব কিছুই করতে হয়। আপনি একটু আগে বললেন না যে আপনাকে দেখে কেউ মনে করে না যে আপনি রান্না করেন। ইনফ্যাক্ট আমিও দুপুরে রান্না করে খেয়ে এসেছি, খাইয়ে এসেছি। আমি এখন সুন্দর করে সেজে বসে আছি। হয়তো শুধু তা না, এরপরে কি কি হবে সেটাও ঠিক করে সেটাও ঠিক এসেছেন। করে এসেছি যে এরপর 8টার সময় আমার কি কাজ, 9টার সময় কি কাজ। হ্যাঁ, ইনফ্যাক্ট বাইরে থেকে যারা আমাদেরকে শো দেখছে ভাবছে এরা আমরা দুপুর থেকে রেডি হয়ে বসে আছে। এক্স্যাক্টলি, মানে আধা ঘন্টার মধ্যে আমাদের রেডি হয়। তো আমরা যারা কাজ করি বা এই আপনারা যে যার জায়গায় আছি আমরা, হ্যাঁ, তা আসলে সবই করতে হয়। মানে আমরা একটা বাদ দিয়ে একটা করতে পারি না। এই জন্য প্ল্যানিংটা সকাল মানে রাতের থেকে শুরু হয়ে যায়, সকাল থেকে আমি কি করব। আর যেহেতু এখন ডিজিটাল বলছি যে এখন ডে বাই ডে এত বড়, মানে নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন উদ্ভাবন, তাল মিলিয়ে চলতে অবশ্যই কম্পিটিটরস অনেক, এইসবের সাথে তাল মিলিয়ে চলতে, এটা তো আপনার বিজনেস। এটা তো এই না যে আমি সবাইকে গিফট দেওয়ার জন্য একটা দোকান খুলেছি, শখ করলাম। শখ আছে, একটা শখ থেকেই আপনার প্রফেশন, সেটাই ঠিক আছে। আরো গল্প হবে, আড্ডা হবে। আমরা একটু বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আমরা গান শুনবো, কাব্যশ্রীর আর রেহানা আপার প্রেমের গল্প শুনবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই, থাকুন আমাদের সাথে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। অনেক গল্প হচ্ছে, হাসাহাসি হচ্ছে, আড্ডা হচ্ছে। আসলে বছরটাও শেষ হয়ে আসছে। মন খুব ভালো বললে ভুল হবে, খুব খারাপ বললেও ভুল হবে। আসলে আমরা অনেককে হারিয়েছি, অনেক কিছু, মানে যাদেরকে হারিয়েছি তাদেরকে তো আর ফিরে পাবো না। আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি, তাদের পরিবারের জন্য, হ্যাঁ, মানে সহমর্মিতা জানাচ্ছি, অনেক দোয়া করছি। আর যারা আমরা বেঁচে আছি, এটাই হচ্ছে অনেক বড় ভাগ্য যে এখন পর্যন্ত বেঁচে আছি এবং বছরের শেষ দিন পর্যন্ত আমরা সবাই ভালো থাকি এবং আমাদের ভুল ভ্রান্তি থেকে আমরা অনেক কিছু শিখে আমরা নিজেদেরকে আবার সুন্দর করে আবিষ্কার করি দেশের জন্য, সমাজের জন্য। আবার চলে যাচ্ছে আমাদের আড্ডায়, একেবারেই শেষ প্রান্তেই চলে আসছি। রেহানা আপা, আপনার গল্পটা একটু বলুন। ওই যে আমি বললাম যে বাংলাদেশের প্রথম সংগঠন, সেই জায়গাটা একটু ক্লিয়ার করেন আপনি। প্রথম নারী দলের সদস্য, সংগঠক না, সংগঠনটা হলো পরে যারা খেলোয়াড় থেকে রিটায়ার্ড করে বা অনেকেই আছে খেলাধুলা সম্পর্কে জ্ঞান, তারা সংগঠক হিসাবেই কাজ করেন। তারা সংগঠক খুবই, মানে সেটা ক্রীড়াঙ্গনকে পরিচালনা করা ফেডারেশনগুলো। ও যেটা আপনি বলছেন সেটা হলো কি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের ভিতরে মন, আমার মনে হয় যে অনেকের ভিতরে হতাশ কাজ করে। অনেক নারীরা আছে, আপনারা যদি যখন ইকোনমিক্সের প্রবলেম বা প্রেমের প্রবলেম, অনেক কিছু প্রবলেম মিলেই কিন্তু মানুষের একটা জীবন। বিশেষ করে আমরা নারীরা খুব সাফাই করি। এক্ষেত্রে পুরুষরাও যে কষ্ট পায় না তা না, আমি মনে করি বেশিরভাগ নারীরাই। আমি একটু ছোট্ট করে ইন্টারাপ্ট করে, যেহেতু আমাদের খেলাধুলায় বিশেষ করে
একেবারে ম্যাক্সিমাম দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা খুব যুদ্ধ করা মেয়ে, আমি মেয়েদের কথা বলছি, That's it. হ্যাঁ একেবারে সেরকম, আমি ছোট করে বলছি না, যে খুবই যুদ্ধ করে আসা মেয়েগুলো এবং তারা ভীষণ সাকসেস এবং কঠিন, হ্যাঁ হ্যাঁ সেই সমতল থেকে পাহাড়, মানে এটা যেন তেন কথা না, একদমই যেন তেন কথা না। এবং খুব কঠিন। আমরা যে ক্রীড়াঙ্গনে যে আসি, এটা আমাদের প্রতিযোগিতার মাধ্যমে আসতে হয় এবং কষ্ট করতে হয়। আপনি জানেন, আমরা যখন প্র্যাকটিস করে, আমি যখন হ্যান্ডবলে এশিয়ান গেমস করি, তখন আমাদের কিরণ কোচ খুব হার্ড প্র্যাকটিস করাতো। তখন ফার্স্ট টাইম আমি 2000 সালে আমি এশিয়ান যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে আমি অংশগ্রহণ করি। আমরা যখন প্র্যাকটিস করার পর যখন সিঁড়ি দিয়ে উঠবো, মানে পায়ের ব্যথা বা এরকম কষ্ট হতো। তারপরেও আমাদের শিডিউল টাইমকে আমাদের 8টায়, মানে রাত 8টায় হলে আমাদের ডিনার কমপ্লিট করতে হবে। এরপরে মানে আমাদেরকে 10টা হলেই লাইট বন্ধ, আমাদের একদম মানে শৃঙ্খলিত জীবন যেটাকে বলে। 6টায় ঘুম থেকে উঠতে হবে, এমনি হালকা কাঁচা ছোলা বা যা কিছু আছে খেয়ে দিয়ে আমরা মাঠে যাব। ঠিক প্র্যাকটিস শেষ করেই আমরা হাতটা ধুয়ে এসে ডাইনিংয়ে, আমাদের খাবার টাবার খুব ভালো ছিল। আমাদের যেমন ডিম, কলা, রুটি, ওগুলো না খেলে তো এনার্জি পাবেন না। প্রচুর খাবার খেয়ে আমরা একটু রেস্ট গ্রুপে যেতাম। ঠিক 12টা বাজলে আমাদের আবার, আর তখন না এমন একটা ছিলাম যে আমরা কোনো পৃথিবীর চিনতাম না, এক চিন্তা হলাম কোচ, মাঠ, আর ছিল আমার খেলা, আর কিছু নাই, আর ধ্যান জ্ঞান সবই এই, এবং কোচ, এই পর্যন্ত। আর আমাদের রেস্ট, আর আমরা পৃথিবীর কিছু বুঝিনি। এখন তো ডিজিটাল যুগ হয়েছে, এখন তো মোবাইলে, সেই সময় তার মানে পরিবার কিছু ছিল না, বাবা মা, পরিবারের সঙ্গে, মানে তখন তো মোবাইলও ছিল না যে এক ঝলক দেখে নেবেন। 7 দিন 10 দিন পর একটা চিঠি আসতো, 7 দিন 10 দিন পর চিঠি আসতো, সেই চিঠিতে ভাষা, ও কেমন আছে, তখন সেই দিনে সেই মনটা সেই জায়গায় হারিয়ে যেত। তো আমি একটা যেটা ওভারঅল কথা বলতে চাচ্ছি, সেটা হলো প্রতিটা মানুষেরই কষ্ট থাকে, এগুলোকে ওভারকাম করে চলতে হয়। যারা বিবাহিত, তাদের হাজব্যান্ড, শ্বশুর, শাশুড়ি সব কিছু ম্যানেজ করে চলতে হয়। তারপরেও হলো আমরা নারী। তো আমি মনে করি যে যতটুকু পারা যায় সব কিছুর তেলে নিজেকে সময় দেওয়া, নিজেকে তৈরি করা, নিজেকে ভালো রাখা। আমি প্রতিটা মানুষ নিজেরটা নিজেকেই ভাবতে হবে। কোনো অজুহাত, অভিযোগ, অনুযোগ চলবে না। কেউ কিন্তু কখনো বলবে না তুমি একটু রেস্ট করো বা তুমি একটু করো, নিজেকেই তৈরি করতে হবে। আর আমি একটা হচ্ছে মানুষের লোভ, হ্যাঁ, হিংসা, অহংকার, এগুলোই ধ্বংস করে যদি মানুষকে মুছে ফেলতে যায়, মনটাকে স্বাভাবিক সাদাভাবে নিয়ে চলে, সংযত রাখা, আমার মনে হয় যে লাইফটা ইজ গুড, লাইফ ইজি। কিন্তু খুব কঠিন লাইফটাকে ধরলে হবে না। এই যে আপুরা বলছেন, আপনারা বলছেন যে আমরা এগুলো কাজ করে আসছি, রান্না করে আসছি, নেক্সট টাইমে কি করব ওগুলো ঠিক করে আসছেন। তা আমি মনে করি যে এই যে উনি আসছেন, এটা একটা তার একটা অ্যাচিভমেন্ট, সে আসতে পেরেছে, মানে সে চেয়েছে, সে আসবে। উনি যদি বলতো যে না আমার বিকালে রান্না করতে হবে, হাজবেন্ড দেখতে হবে, আমার শাশুড়ি অসুস্থ, এগুলো অজুহাত না। এগুলো অনেকেই আবার আমাদের যে কালচার আছে, অজুহাত আমি এই অর্থে বলছি যে মানে নিজেকে আর প্রায়োরিটি দিল না, না কালচারের পরেই নির্ভরশীল। যে অনেকে দেখা গেল যে একজন অসুস্থ, তাকে রেখে কেন যাবে, এই যে কালচার, কেন ভাই অসুস্থ, তাকে আমি ওষুধ খাইয়েছি, আমার এই পার্টটা। আমি আরেকটা জানি, আমার একজন ফুটবল অনেক আন্তর্জাতিক মানে রেফারি ছিলেন, ফিফা রেফারি, তাদের কাছে আমি যখন ফুটবল রেফারি ট্রেনিং করেছিলাম, সেই স্যারের কাছে আমি গল্প শুনেছি যে তার বাবা মারা গেছেন, কিন্তু উনি খুলনা থেকে প্লেনে চলে আসছেন আবাহনী মোহামেডানে খেলা পরিচালনা করার জন্য। কিন্তু তিনি তো বলতে পারতেন যে আমার বাবা মারা গেছে, আমি এই মুহূর্তে যাব না, কিন্তু সে কিন্তু কাজটাকে গুরুত্ব দিয়েছে, কারণ তার অ্যাপয়েন্টমেন্ট আবাহনী মোহামেডানে খেলা করবে, তার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। এটাই হচ্ছে গুরুত্ব দেওয়া। আমি যেখানে চাইবো সেটাই করা, আর ভালোবাসা, ভালো লাগা, সবকিছু, তার মানে মনটাকে স্থির রাখা, ডিসিশনটা সময় মতো নেওয়া। আর নীতি আপা একটু ছোট্ট করে বলেন আমাদের, আসলে এত আসলে আমার আরো শুনতে ইচ্ছে করছে, এগুলো এত অভিজ্ঞতার গল্প শোনাটা দরকার, কিন্তু সময়টা কম। না, আপা বললেন যে মানে যে দায়িত্বগুলো, এগুলো আসলে নিজের কাছে আপনি যদি গুছিয়ে করেন, দায়িত্বগুলো যখন যেটা করে আপনি করে রেডি করেই, মানে এটা নিজের ইচ্ছা, সম্পূর্ণ নিজের ইচ্ছা। আপনি যদি মনে করেন না, গা ভাসিয়ে দেন না, আচ্ছা ঠিক আছে অমুক এটা মনে করবে। আর আপা হিংসা যে জিনিসটা, ছেলেরা যেটা ফেস করে না, আমরা কিন্তু পদে পদে হিংসা ফেস করি, এমনকি মেয়েরা কিন্তু একদম আসলে মনের কথা বললেন। একদম বিদায় নেওয়ার সময় কাব্যশ্রী তোমার কাছে আসবো, একটু বিদায় নিয়ে আসি। আসলে হিংসা, লোভ,
মানে সংযত একটা জীবন হলে মনটাও স্থির থাকে এবং তখন নিজের মতো করে অনেক কিছু করা যায়। হ্যাঁ, এর মানে এই না যে মন যেখানে ছুটে যায় ছুটে যাবে তা না। আপনার যে দায়িত্বগুলো আছে, পারিবারিক, সামাজিক, আর্থিক যে দায়িত্বগুলো আছে, সেগুলোকে এড়িয়ে গেলে চলবে না। সেগুলোকেও একদম সময় মতো সব কিছু করার চেষ্টা করলে নিজেরও একটা জীবন থাকে। এটাই জানি। আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আমরা কাব্যশ্রীর গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাব। নতুন বছরের শুভেচ্ছা, সবার জীবন ভালো কাটুক, সুন্দর কাটুক, এই আমাদের আর কি চাওয়ার, এর চেয়ে তার বেশি কিছু চাওয়ার নেই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের এই আড্ডার সাথে থাকার জন্য। কাব্যশ্রী, তোমার গান শুনে শুনে আমরা বাড়ি চলে যাব। আপু যেহেতু বললেন, মন নেই একটি গান গেয়ে আমি শেষ করছি। একদম। মন তো সবসময় উচাটন, উচাটন মন ঘরে রয় না পেয়া মোর, উচাটন মন ঘরে রয় না পেয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না পেয়া মোর, উচাটন মন ঘরে রয় না। ত্যাজিয়া লোকলাজ সুখ সাদ গৃহ কাজ, ফুল গেলে কাটা কেন যায় না পিয়া মোর, ফুল গেলে কাটা কেন যায় না পিয়া মোর, উচাটন মন ঘরে রয় না। লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদে একা, ফুল গেলে কাটা কেন যায় না পিয়া মোর, ফুল গেলে কাটা কেন যায় না পিয়া মোর, উচাটন মন ঘরে রয় না পিয়া মোর, উচাটন মন ঘরে